প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণী আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল্লাজাদ। আজাদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্যে হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটিস স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর স্বত্বাধিকারী জনাব কামালকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান অনেক দূর থেকে সহযোগিতা করছেন। সুন্দর কথা স্মরণ করে দিয়েছেন। লক্ষ্মীপুর বিভাগ হচ্ছে আমরা আছি উত্তরাংশে। প্রিয় দর্শক, যথারীতি আজকে সিলেটের আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, স্থানীয় দৈনিক সিলেটের ডাক, সিলেট মিরর। তিনটি পত্রিকারই আমরা মূল খবরগুলো আমরা পড়ে শোনাবো এবং সাথে বিশ্লেষণ করতে আজকের আলাজাদ, সাংবাদিক আলাজাদ। হাতে নিচ্ছি প্রথমে বাংলাদেশ প্রতিদিন। খবর পড়ার আগে দিন তারিখটি জানিয়েছি। আজ বুধবার 18 ফেব্রুয়ারি 2026, 5 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 29 সাবান 1447 হিজরি। আর খবর শুরু করছি, যেহেতু কালকে মন্ত্রিসভা গঠন হয়েছে, মন্ত্রিসভার গঠন পুরো পত্রিকাতে এটা সরকার গঠনের খবর নিয়ে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, দায়িত্বে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী 10, 49 মন্ত্রী প্রতিমন্ত্রী, উপদেষ্টা 10। এরা উপমন্ত্রী প্রতিমন্ত্রী। জি, শপথ নিয়ে নাটকীয়তা, একটা খুব দারুণ একটা নাটকীয়তা কিন্তু শপথ নিয়ে কিন্তু কালকে প্রথমে বিএনপি সংসদীয় সদস্য করেছে, তারপরে পরবর্তীতে জামাত ইসলামী এবং তাদের জোটের তারা করেছে, এনসিপি সহ। আর পরবর্তীতে মন্ত্রিসভায় কিন্তু আবার জামাতের যোগ দেয় নাই, মন্ত্রিসভার মন্ত্রী পরিষদের শপথে। এখানে অনেক একটা নাটকের বক্তব্য আছে আলাদা। দুর্নীতির অভিযোগ নিয়ে কিভাবে দেশ ছাড়লেন ইউনিসের বিশেষ সহকারী। এটা আগামীতে হয়তো এটা নিয়ে আরো কথা আসবে। শুরু হয়ে গেছে এটা। বিরোধী দলের নেতা ডক্টর শফিক, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। এই যে গণভোট না হলো, এটা হাইকোর্টে রিটও হলো। এইরকম কিন্তু একটা চিন্তা ভাবনা জনগণের মধ্যে কিন্তু আগে একটা গণভোট নিয়ে শুরু থেকেই নানান কথা হচ্ছে। আচ্ছা, আরেকটি কথা, যে ডক্টর ইউনূসকে নিয়ে উচ্চ আশায় আমরা বুক বেঁধেছিলাম, সেই দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুঘরে খবর এসেছিল। আরো শেষ পৃষ্ঠার কিছু খবর আছে, ওটা পড়ার পরে আমরা আপনার কাছে আসছি বিশ্লেষণে। প্রথমবার এমপি হয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী, একটা বিশাল একটা ব্যাপার। কিন্তু প্রথমবার এমপি হয়েই 32 জনের মধ্যে নতুন মুখ আসছে মন্ত্রী প্রতিমন্ত্রী। এটাই মনে হয় ফার্স্ট হলো এরকম ঘটনা। এর আগেও আছে, তো এইভাবে এত না। প্রবাসী স্ত্রী ছেলে সহ 3 জনকে গলা কেটে হত্যা, অন্য ধরনের একটি খবর। এই যে সামাজিক একটা ব্যাধি, এরকম একটা আমরা মাঝে মাঝে খবরগুলো পাচ্ছি। মন্ত্রিসভায় 3 নারী, আরো হয়তো দেখা যাবে ভবিষ্যতে। ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এর আগেও আছে। এটা বগুড়ার। আমাদের সিলেটের ঘটনা, মেয়র থেকে আসে মন্ত্রী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকেও আরো মন্ত্রী হয়েছেন আগে। তো আমাদের সিলেট থেকে এবার হচ্ছে আমাদের সিলেটের মেয়র সরাসরি এবার মন্ত্রী প্রতিমন্ত্রী না কিন্তু, এবং সিলেট 1 আসনে উনিও কিন্তু প্রথম এমপি আগ্রহী ছিলেন, মন্ত্রী মুক্তাদির সাহেব, আব্দুল মুক্তাদির সাহেব। এই নিয়ে বাংলাদেশ প্রতিদিন আরো অন্যান্য খবর আছে, যেটা সিলেটের একটা শিরোনাম আছে, যেমন প্রবাসীর স্ত্রী ছেলে সহ 3 জনকে গলা কেটে হত্যা, মন্ত্রিসভা স্থান হয়নি, যেহেতু হেভিওয়েট। আর ঢাকায় 2 নারী সহ হানি ট্র্যাপ চক্রের 12 সদস্য গ্রেফতার। একটু ভিন্নধর্মী খবর এগুলো। এই যে আপনি যেটা বললেন আমি পড়ার পরে আপনি বলছেন যে হেভিওয়েট প্রার্থীরা, তারাকে মন্ত্রী না করে নতুন নতুন এই যে 32 জনকে নিয়ে আসলো, এই কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা তো মাননীয় প্রধানমন্ত্রী জানেন। তবে যেটা হয়, জি বলেন, যে তিনি দেখেছেন যে এখানে প্রবীণদের পাশাপাশি নবীনদেরকে রাখা, এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন। পুরো মন্ত্রিসভা সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়। কিন্তু প্রবীণ থেকে নতুন নবীনরা বেশি কিন্তু আসছে। এটা হচ্ছে যে তিনি নিজেই তো নবীন। আমার মনে হচ্ছে যেটা, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রবীণদের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছেন, যাতে নেতৃত্বের বিকাশ ঘটে। প্রবীণ যারা আছেন তারা বিভিন্ন সময় মন্ত্রী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এখন তারা পরামর্শ দিতে পারেন, কাজ অতটা করতে পারবেন না।
যেটা সুন্দর একটা কথা। নবীনরা পারবেন। এরপরও কয়েকজন প্রবীণ আছেন যারা অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা বা মন্ত্রিত্বের অভিজ্ঞতা আছে, যাদের নেতৃত্ব দেওয়ার মতো এখনো সেই সামর্থ্য, সেই দৃঢ়তা তাদের আছে, তাদেরকে নিয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদ তিনি যে 10 জনকে নিয়েছেন, তার মধ্যে বিএনপির যারা প্রবীণ নেতা তারা অনেকেই চলে এসছেন। তারা কিন্তু মন্ত্রীর পদমর্যাদা এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা, যেমন আমাদের সিলেটের হুমায়ুন কবির একজন নতুন মানুষ, তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নেওয়া হয়েছে। নবীন এবং প্রবীণের বা প্রবীণ নবীনের যৌথ প্রচেষ্টায় এটা আমার মনে হয় যে একটু ভালোই হয়েছে। ধন্যবাদ, সুন্দর আপনার অ্যাসেসমেন্ট। একটা কথা আজাদ ভাই, যদি এখানে পত্রিকায় আসনি, আপনার গণমাধ্যমে দেখতেছি, যেটা এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হলো, খলিলুর রহমান উপদেষ্টা পরিষদে উনি ছিলেন, এখনই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে, এবং এটা নিয়ে কোনো আরো কিছু অন্য পর্যায়ে যাচ্ছে কিনা? গণমাধ্যমে খবরটি আছে, পত্রিকা আছে, আমাদের স্থানীয় পত্রিকায় আছে, এবং এই তালিকা এখানে মন্ত্রীদের তালিকা আছে, সেই তালিকায় নাম আছে খলিলুর রহমানের, কিন্তু তাকে নিয়ে যে বিতর্ক শুরু হয়ে গেছে এই কারণে যে তিনি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, এবং প্রবাসী নাগরিক। তখন থেকে তাকে নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। এবার তিনি কিভাবে, আসলে এই বিষয়টা কারোর ধারণাই ছিল না যে অন্তর্বর্তী সরকারের কেউ এখানে উপদেষ্টা হয়ে আসবেন বা মন্ত্রী হয়ে আসবেন, কিন্তু হঠাৎ করে শোনা গেল যে খলিলুর রহমান সাহেব আসছেন, এবং পররাষ্ট্রমন্ত্রীর তার বাইরের বহির্বিশ্বে তার একটা প্রভাব আছে, একটা পরিচিতি আছে, অভিজ্ঞতা আছে। এই হিসেবে হয়তো আচ্ছা, ভিতরের কোনো খবর থাকলে বা কিছু থাকলে তার আমরা বলতে পারছি না, তবে অবাক হয়েছেন রাজনৈতিক সচেতন মানুষ যারা, তারা অবাক হয়েছে। মন্ত্রিসভা গঠনের আগের দিন পর্যন্ত, মানে ওই নামটা শোনা যায় আগ পর্যন্ত কিন্তু উনি ইয়া কমিটিতে ছিলেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারে ছিলেন। এটা কি আইনের কোনো ব্যত্যয় ঘটছে না? আইনের ব্যত্যয় হয় না, কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে, অর্থাৎ জামাত জোটের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আইনের ব্যত্যয় হয়েছে এবং এটার বিরুদ্ধে তারা লড়বেন। তারা হয়তো আইনের জি জি এখানে হয়তো কোনো একটা সুযোগ থাকতে পারে, দেখা যাক কি হয়। এবার আইন মন্ত্রণালয়ে যিনি আসছেন, ইতিপূর্বে উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, প্রখর মানুষ। আসলে কারণ তো ওই মানুষকে আমরা এইভাবে চিন্তাম না আগে, উনি যদি দায়িত্বটা। কিন্তু দুঃখজনক দুটি খবর, নাটকীয়তা নিয়ে আর কথা বলার কিছু নেই। বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে সংবিধানে যেহেতু নাই সংস্কার পরিষদের বিষয়টা, এই মুহূর্তে শপথ নেবে না তারা, তবে এ নিয়ে সংসদে আলোচনা হবে। জামাতে ইসলামী এবং এনসিপি তারা প্রথমে এই কারণেই শপথ নেননি, পরে তারা শপথ নিয়েছেন। দেখা যাক কি হয়। জুলাই সনদ নিয়ে তো কথা আছে, জুলাই সনদ প্রয়োজনও আছে, সব মিলিয়ে সবগুলো দল তো একমত হয়নি, ভিন্নতা আছে। এরপর আমরা মনে করি যে যেহেতু জুলাই সনদটা আর প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয় দিকগুলো যদি গ্রহণ করে সংবিধানে অন্তর্ভুক্ত করার থাকে, অবশ্যই একটা জিনিস একটু জনগণের সংবিধান যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত। আমি যেটা বলতে চাইছিলাম আপনার সাথে, যে বিশ্লেষণে আমি একটু শরীক থাকি, অবশ্যই যে ইয়েতে এই মন্ত্রিসভা যখন শপথ নেয়, এই সময় কত মানে কয়েক হাজার অতিথি এখানে ছিলেন, কিন্তু যারা প্রায় 70টা আসনে নির্বাচিত একটা সদস্য, সংসদ সদস্য, তারা এখানে গেলেন না। এই প্রথম দিনে কিন্তু একটা এলোমেলো একটা হলো কিন্তু এই শপথ অনুষ্ঠান। এটা নতুন না। আচ্ছা, এর আগেও আমরা দেখেছি যে বিএনপি 96-তে যখন আওয়ামী লীগ শপথ গ্রহণ করতে যায় সংসদে, জাতীয় সংসদ সদস্য হিসেবে, তখন বিএনপি কিন্তু ওয়াকআউট করেছিল শপথ অনুষ্ঠানটা। জায়গাটা হয়তো মানুষ, আমিও অনেক লেখালেখি হয়েছে, এবং তখন যিনি স্পিকার ছিলেন শেখ রাজ্জাক আলী, তিনি কিন্তু বিএনপির স্পিকার ছিলেন, তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তিনি অবাক হয়েছিলেন এবং খুব কষ্ট পেয়েছিলেন, তার কথাবার্তায় সেটা প্রকাশ পেয়েছিল। এই ধরনের ঘটনাটা আরই ঘটনা, যদিও এটা বিরোধী দল শুধু না, তারা তো একটা আন্দোলনেরও কর্মসূচি দিয়েছিলেন, ঢাকা কেন্দ্রিক আন্দোলন। সংসদে ঢোকার আগেই বিরোধিতা শুরু হতে পারে, তবে দায়িত্বশীল আচরণ করবেন এবং অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা আন্দোলন সংগ্রাম করবেন। বিরোধী তো অবশ্যই সংগ্রামের পর একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটা মন্ত্রী পরিষদ গঠন হলো, এটা যদি শুরুতেই হুচট খায়, আমরা কিন্তু হুচট খাবে না, এই ধরনের কর্মসূচি তারা দেবেন না। আমরা আশা করি এই আশাটা বাস্তবায়িত হোক। বিরোধী দলকে সবসময় রাজনীতিতে থাকতে হবে। স্থানীয় পত্রিকা দিতে চাই। আর দুটি খবর হয়ে গেছে,
একটা হচ্ছে দুর্নীতির অভিযোগ নিয়ে জি, আহ, এটা একটা ইম্পর্টেন্ট একটা খবর। আমাদের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের একজন বিশেষ সহকারী দেশ ছেড়ে চলে গেছেন, বেশ আগেই গেছেন। এটা নিয়ে বাংলাদেশ প্রতিদিন যে প্রতিবেদনটা করেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, এবং এই দুর্নীতির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সংশ্লিষ্টতা আছে। আর বাংলাদেশ প্রতিদিন সরাসরি বলেছে ডক্টর ইউনূসই তাকে বাইরে পাঠিয়েছে, সুযোগ করে দিয়েছেন, সুযোগ করে। একই সাথে একটা চমৎকার হেডিং বা শিরোনাম, দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুকরের। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র বিমোচনের জন্য সংগ্রাম করেছেন, বিশ্বব্যাপী খ্যাত, জাতির কাছে পরিচিত, কিন্তু আমাদের দারিদ্র বেড়েছে। গত 1.5 বছরে আমাদের দারিদ্র আরো কিন্তু এগুলো রেকর্ড আসবে, আরো এগুলো কিন্তু বের হবে, আস্তে আস্তে বের হবে। তারপরেও যদি সত্যিকার অর্থে উনি দরিদ্র বাড়িয়ে যায় সেটারও বিচার হবে। আর যদি কথা দেখা যায় খবরের খবরই থাকে তাহলে তার কিছু নেই। বহুল প্রত্যাশিত একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার এসছে। আমি জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। চোখ রাখছি এখন সিলেটের ডাকে আবার ওই সেই মন্ত্রিসভার গঠন নেই। প্রধান শিরোনাম দেশের 11তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। সিএলটিভির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা করছি তার। মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা, তাদের একটি তালিকা দেওয়া হচ্ছে। এটা অলরেডি কালকে আমরা মিডিয়াতে পেয়ে গেছি। প্রথমবার এমপি হয়ে মন্ত্রী মুক্তাদির আরিফ, এরকম অনেক খবর আছে, কিন্তু সিলেটের জন্য আরো হয়েছে, আরো অনেক প্রয়োজন হয়েছে। এখানে একটা খবর আমরা পেয়েছি যে সাহেবউদ্দিন চেয়ারম্যান থেকে মন্ত্রী হয়েছিলেন, এটার একটি খবর আমরা দেখলাম। শহীদদের সম্মানে মন্ত্রীদের শপথে যায়নি, ডক্টর শফিক একটা ব্যাখ্যা দিয়েছেন কেন যায়নি। 35 বছর পর ফের শপথ পড়ালেন সিইসি শপথ পড়ায় 35 বছর আগে ছিল, মানুষ হয়তো ভুলে গেছে এটা আর কি। হঠাৎ করে কালকে আমার এখানে যদ্দূর মনে পড়ে, জি স্মৃতি যদি বিভ্রান্ত না করে, তাহলে ওই সময় শামসুল হুদা চৌধুরী শপথ গ্রহণ করিয়েছিলেন। না, তিনি ছিলেন স্পিকার। তাহলে এই কথাটা 35 বছর আমার যদ্দূর মনে পড়ে, এবং তিনি একটি গান গেয়েছিলেন, তোমার হলো শুরু আমার হলো সারা। কিন্তু ওইটাই কি সেটা কি না? না, 35 বছর আগে তো কোন এক সিইসি পড়াইছিলেন, কারণ বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছিল 91 সালে। তাহলে দেখা যাক, এটা সত্যিকার অর্থে ইতিহাস যদি থাকে তো ইতিহাস থেকে তো নিয়ে আসা হয়েছে আর কি। আরো আমার যদ্দূর মনে পড়ে আসলে শামসুদ্দৌলা চৌধুরী ছিলেন। অন্যান্য খবর আর ওই ধরনের খবর আরো নির্বাচনের পর মন্ত্রিসভা ইত্যাদি নিয়ে খবর আছে। ভোটার হওয়ার 53 দিনেই দেশের প্রধানমন্ত্রী, কথা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী হলেন ভোটার। অনেকগুলো বিশেষত্ব আছে এখানে। এক মেয়াদে 3 সরকারকে সরকার প্রধান, এই শাহাবুদ্দিনেরও একটা আলাদা একটা রেকর্ড থাকবে এখানে আর কি। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ইমরান চৌধুরী তো নেবেই, কিন্তু এটা গোলাপগঞ্জবাসীকে উৎসর্গ করেছেন, এই জন্য এটা খবর হয়ে আসছে আলাদাভাবে। আরো খবর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সোনালী দলের আত্মপ্রকাশ, পরিকল্পিত মব সৃষ্টির প্রতিবাদ। শিক্ষক রাজনীতির একটা প্রকাশ আমরা দেখছি যে একটি সংগঠন ভেঙে একটা সংগঠন গঠিত হয়েছে। এটা এই যে নতুন একটা মব সৃষ্টি, এই মবের একটা কিন্তু এর মূল কারণটা হচ্ছে মব। উপাচার্য পর্যন্ত আহত হয়েছে মবের কারণে। কোন জায়গায় পৌঁছেছে বিষয়টা? আসলে রাজনীতির নামে এতটুকু আমরা অন্তত পক্ষে সর্বোচ্চ শিক্ষাঙ্গন এগুলো শিক্ষক রাজনীতির কুফল। আজাদ ভাই, এই যে মন্ত্রিসভায় নেই রেজাকিব, আমরা শুনছিলাম যে রেজাকিব অর্থমন্ত্রী হয়ে, শুধু শুনছিলাম না, এবং নির্বাচিত হওয়ার আগেই তিনি যখন বিএনপিতে যোগদান করেন তখনই শোনা গিয়েছিল বা এক ধরনের প্রচারণা ছিল যে তিনি মন্ত্রী হবেন, অর্থমন্ত্রী। এবং তার গত দুই দিন আগে সম্ভবত আরেকটি বক্তব্য অথবা আমি মন্ত্রী হলে জনগণের টাকা অপব্যয় করবো না। এ ব্যাপারে হতাশ অনুসারী নেতা কর্মীরা তার হবিগঞ্জবাসী। এটা এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি, সিলেট বিভাগে একমাত্র সিলেট 2 জন মন্ত্রী। এখানে একটা হিসাব আছে, 3টা জেলায় কিন্তু কোনো কিছু, এখানে একটা হিসাব আছে, যেরকম কোন একটা জায়গায় আছে সম্ভবত মিররে,
পরে যে কাগজটা আমাদের সামনে আসবে সেটা আচ্ছা, আছে। পরের খবর। হ্যাঁ। কিন্তু এখন পর্যন্ত খবরে দেখা গেল সিলেট দুইজন। বিভাগে 2 জন, এবং সেটা সিলেট জেলায়। সিলেট জেলায়। হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জে কোনো মন্ত্রী নাই। আচ্ছা, যাই হোক, সুনামগঞ্জ থেকে সবসময় একজন না একজন মন্ত্রী থাকেন, আশা করি আসবে, যেহেতু হাওড় অঞ্চলিত একটা আচ্ছা, সময় আছে। এই ছিল সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর পড়ে শোনানোর চেষ্টা করছি। এগুলো পড়েছেন আপনি? আর সবই পড়া হয়েছে আর কি। না, বঙ্গবীরকে নিয়ে একটা খবর আছে, যে গত পরশুদিন ছিল বঙ্গবন্ধুর বঙ্গবীরের মৃত্যুবার্ষিকী। বঙ্গবীর ওসমানী ছিলেন আজীবন গণতন্ত্রী ও নীতির প্রশ্নে আপোষহীন। অবশ্যই। এখানে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কর্নেল আলী তার প্রধান অতিথির বক্তব্যে কথাটি বলেছেন। এখানে ছবি সম্বলিত খবরটি এসছে আর কি। এটা ওসমানী জাদুঘর, সম্ভবত প্রোগ্রাম ওসমানী জাদুঘরে। এবার খুব বেশি কর্মসূচি ছিল না, এমনকি গণমাধ্যম ও বিষয়টি খুব ভালোভাবে আসেনি। জেনারেল এমএজি ওসমানীর মৃত্যু দিবসের খবরটি আমাদের এদিকে একটু খেয়াল দেওয়া উচিত সবারই। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর প্রতি আমরা যথাযথভাবে যাতে শ্রদ্ধা নিবেদন করতে পারি, তার জন্মদিন, তার মৃত্যুদিন আমরা যেন রাষ্ট্রীয়ভাবে যেন আমরা পালন করতে পারি, উদযাপন করতে পারি। এই বিষয়টার ব্যাপারে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ রাখবো। মুক্তিযুদ্ধ মানেই তো তখন পরবর্তী সেনাবাহিনীর মুক্তিযুদ্ধ বাদ দিয়ে তার কিছুই না। ধন্যবাদ। সিলেটের ডাক শেষ করে আজাদ ভাই, সিলেটের স্থানীয় দৈনিক আর একটি আছে, সময়ে স্বল্পতায় আমরা কিন্তু তাড়াহুড়া করি। একই ধরনের খবর। স্বপ্ন যাত্রায় নতুন বাংলাদেশ, মন্ত্রিসভা নতুন করে আলোচনা করে তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে হাত নাড়িয়ে শপথ অভিনন্দন জানাচ্ছি সবাইকে। সিলেট থেকে খলিল সাহেবের বিষয়টা আলোচনা হয়ে গেছে। গোয়েনঘাট ও ঝুঁকিগঞ্জে সড়ক দুর্ঘটনা লেগেই আছে। আরো একটি খবর আছে, নির্বাসিত জীবন থেকে রাষ্ট্রে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাসিত জীবন ছিল এটা নিয়ে কথা বলা হয়েছে। আরেকটি খবর আমি যেটা বিশেষের বলেছিলাম, আমরা ঢাকা বিভাগে বেশি মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্থানে আছে চট্টগ্রাম, সবচেয়ে কম সিলেটে, যেটা আমরা বললাম মাত্র 2 জন। আপনি তো আশা প্রকাশ করেছেন, আমরা আশা প্রকাশ করি যে থাকি আরো হবে। ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, প্রজ্ঞাপন সেটা ভেঙে গেল আর কি। এখন এই উপদেষ্টা মন্ডলীতে যারা ছিলেন তাদের জীবন কাহিনী নিয়ে আগামীতে খবরে আসবে, অনেক কিছু আসবে। এতদিন তো কথা বলা যায়নি। হ্যাঁ, কথা বলবে। আরো খবর আছে শেষ পৃষ্ঠায়। সিলেট প্রেরণের বিশ্ব গণমাধ্যমকে তারেক রহমানের শপথের খবর প্রকাশ হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব নেতাদের সৌজন্য সাক্ষাৎ। চীন ও জাপানের প্রধানমন্ত্রী দেশ থেকে এসেছিলেন। সৌদিতে রোজা শুরু আজ, বাংলাদেশে আগামীকাল। আমরা আজকে তারাবির কালকে থেকে আমরা রোজা রাখবো বাংলাদেশের মুসলমানেরা। রমজানের আগেই বাজারে নিত্য পণ্যের দামে উত্তাপ। এই ব্যাপারে কিছু, যেহেতু জনসংঘনিষ্ঠ একটি খবর, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। দুনিয়ার সব জায়গায় ধর্মীয় কোনো ব্যাপার যখন থাকে, ধর্মীয় কোনো উৎসব থাকে, তখন জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে বাড়ে। আজকে আমি আসার পথে একজন জিজ্ঞেস করছিলেন লেবু বিক্রেতাকে দামটা, 100 টাকা হালি, ছোট ছোট লেবু। অসম্ভব একটা ব্যাপার, এটা কল্পনা করে। লেবুর দাম কিন্তু এইভাবে বৃদ্ধি আমরা কখনো শুনিনি। অন্যান্য জিনিসের দাম বেড়েছে। একটা লেবু যদি 25 টাকা হয়, একটা কমলা লেবুর দামও তো 25 টাকা 30 টাকা একটা কমলার দাম। কিন্তু লেবুটা তো খুব প্রয়োজন। আশা করি এটা সিন্ডিকেটের মাধ্যমে এটা যেন না হয়, একটা যদি দুষ্প্রাপ্য হয়ে গেছে হয়, এটাই আমরা চাই। যদি প্রাপ্যতা কম থাকে সেক্ষেত্রে যেন হয় কিছু বাড়বে, কিন্তু এই জিনিসটা প্রচুর লেবু আছে, প্রচুর লেবু বাজারে। তাহলে আমরা তো মোটামুটি সবই দেশ বিশ্বনাথে 200 পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করেছে এই রমজানের। আরো অসহায় মানুষের জন্য, যে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সমাজসেবী, বিত্তবান এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। এই সুন্দর একটি মেসেজের মধ্যে দিয়েই আজকের অতিথি যে কথাটি বললেন, প্রিয় দর্শক, আমাদের সমাজে যেরকম সুবিধা মানুষ আছে, আমরা সুবিধা বঞ্চিত একটা বিশেষ অনেক মানুষ আছে, সুবিধা ভোগী, তাদের জন্য যদি আমরা সুবিধা বঞ্চিত মানুষ, সুবিধাভোগীরা যদি এগিয়ে আসি, তখনই হয় এই খবরগুলোর সার্থকতা। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।